আসসালামু আলাইকুম। লজেন্সের অনলাইন ক্লাসে বিসিএস লিখিতের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজাদ নূর, 38তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আমরা গত সেশনে আলোচনা করছিলাম বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভৌগোলিক অবস্থানগত যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়ে। আমাদের আজকের সেশনটি পরিচালিত হবে আমাদের একটা টপিকস নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপ্রকৃতি এবং বাংলাদেশের ভূপ্রকৃতির যে গুরুত্ব বা প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে বা সমাজে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা সম্পন্ন হবে। তো আমরা শুরুতেই যদি বাংলাদেশের ভূপ্রকৃতির কথা বলি, বাংলাদেশে আমরা যেহেতু জানি যে বাংলাদেশ হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, যেটা আমরা গত সেশনে জেনেছি। বাংলাদেশ আবার পাশাপাশি একটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ রাষ্ট্র। তো বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ রাষ্ট্র এবং বাংলাদেশের যে ভূমিরূপ আছে সেগুলোকে আমরা সেগুলোর যে গঠন, সেগুলোর যে আকার আকৃতি এবং সেই যে সময়ে গঠিত হয়েছে সেই সময়ের অনুযায়ী আমরা ভূপ্রকৃতিকে বাংলাদেশে মোট 3 ধরনের ভাগ করি। প্রথম ভাগটি হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, দ্বিতীয় যে ভাগ আছে সেটি হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এবং তৃতীয় যে ভাগ আছে সেটি হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো বাংলাদেশের ভূপ্রকৃতির আমরা একটা প্রধান বৈশিষ্ট্য দেখতে পাই, যেটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি আমাদের যে উত্তর পশ্চিম অঞ্চল আছে বাংলাদেশের মানচিত্রে, উত্তর পশ্চিম অঞ্চল থেকে আমাদের যে দক্ষিণ পূর্ব অঞ্চল সেদিক থেকে কিন্তু ক্রমশ ঢালু। আমাদের যখন বিসিএস লিখিতের এই বিষয়ে প্রশ্ন আসবে যে বাংলাদেশের ভূপ্রকৃতির বর্ণনা দাও, তো তখন কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে এই বাংলাদেশের ভূপ্রকৃতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্বলিত কোনো একটা বাংলাদেশের যে মানচিত্র আছে সেটি উত্তরপত্রে দেওয়ার জন্য। সেটি দিয়ে যদি উত্তর করা যায় তাহলে কিন্তু আমাদের এটার অ্যাকুরেসিটা অনেক বেড়ে যাবে। তো আমাদের যে ভূমির বন্ধুরতা এবং ভূমির যে গঠন, সেখান থেকে আমরা 3 ধরনের ভূপ্রকৃতির কথা জানলাম। তো আমরা যদি প্রথমে আলোচনা করি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ নিয়ে। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড় এবং একটা হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। তো এর আগে আমরা যদি বলি আমাদের যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আছে, এটাকে আমরা বলতেছি প্রথমে কি উত্তর পূর্বাঞ্চল, সেটিকে বলা হয় সিলেট, বৃহত্তর সিলেট যে অঞ্চল আছে সেটি হচ্ছে আমাদের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের অন্তর্গত। আমাদের যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল সেটি হচ্ছে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আছে, অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই যে 3টি জেলা আছে এবং পাশাপাশি যে চট্টগ্রাম জেলার কিছু অংশ, এই 4টা জেলা নিয়ে হচ্ছে আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল আমাদের যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আছে সেটির গঠিত। তো আমরা যদি দেখি যে আমাদের এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ যে আছে সেখানকার যে মৃত্তিকার গঠন সেগুলো যদি দেখি, সেখানকার মৃত্তিকা মূলত বেলে পাথর, তারপরে হচ্ছে কর্দম এবং স্লেট, এই 3 জাতীয় উপাদান দ্বারা কিন্তু সেখানকার মৃত্তিকার গঠনটা সম্পন্ন হয়েছে। এবং এই আমাদের যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আছে এগুলো আমাদের বাংলাদেশের যে ভূমিরূপ মোট ভূমি সেটির প্রায় 12%। এই টারশিয়ারি যুগ হচ্ছে মূলত যে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময়, আমাদের যদি দেখি আমাদের বাংলাদেশের একদম সর্বোত্তরের দিকে কিন্তু হিমালয় পর্বত রয়েছে, নেপাল এবং ভারত সংলগ্ন জায়গায়। তো সেখানে যে হিমালয় পর্বত যে যখন গঠিত হয়েছিল, ঠিক আমাদের যে এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আছে সেগুলোও কিন্তু ঠিক সেই সময়েই গঠিত হয়েছে এবং সেই সময়ে উত্থিত হয়েছে। অর্থাৎ আমাদের যে টারশিয়ারি যুগ সেটি কিন্তু সবচেয়ে প্রাচীন যুগ বলি আমরা। আমাদের যে ভূপ্রকৃতির যে বৈশিষ্ট্য আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগ। সেটি হচ্ছে 6,60,00,000 বছর থেকে 20 লক্ষ বছর যে পূর্ব, সেই পূর্ব পর্যন্ত সময়কাল হচ্ছে টারশিয়ারি যুগ। এবং এই সময়ের মধ্যে যে পাহাড়গুলো গঠিত হয়েছে আমাদের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল, সেই 2টি অংশ নিয়ে আমাদের এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত। তো আমরা যদি উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কথা বলি, সেটি কিন্তু আমরা বলে ফেলেছি যে আমাদের যে সিলেট, বৃহত্তর সিলেট, এই অঞ্চলটি হচ্ছে মূলত আমাদের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল। তো এখানকার যে পাহাড়গুলো সেগুলো কিন্তু আবার 244 মিটারের উচ্চ, মানে এর চেয়ে বেশি উঁচু নয়, এবং এগুলো হচ্ছে অনেকটা দেখি আমরা হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এখানকার যদি আমরা প্রধান যে উল্লেখযোগ্য পাহাড়ের কথা বলি সেটি হচ্ছে খাসিয়া জয়ন্তিকা পাহাড়। আমরা পাশাপাশি নেত্রকোনা এবং ময়মনসিংহ অঞ্চলে যেটা দেখি সেটা হচ্ছে গারো পাহাড়, সেটিও কিন্তু আমাদের এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহের যে উদাহরণ সেটির মধ্যে অন্তর্গত। তো এখানকার ভূপ্রকৃতির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই আমাদের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আমরা জানি যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে মৌলভীবাজার এবং সিলেট জেলায়, এবং এই জায়গাতে এইরকম প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এবং সেখানকার যে পাহাড়ি ঢালের মতো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়। চা এবং এছাড়া পাশাপাশি আবার বাঁশ এবং বেতও কিন্তু সেখানে প্রচুর পরিমাণে চাষাবাদ হয়। এবং আমাদের যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ রয়েছে, খনিজ সম্পদ যেগুলো আমরা বলি, যে প্রাকৃতিক গ্যাস, তারপরে খনিজ তেল, কয়লা,
চুনাপাথর, এগুলোর কিন্তু যে সমৃদ্ধ সেটি কিন্তু আমাদের এই উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল আমাদের এই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বাংলাদেশের যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল রয়েছে সেটি কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চল নিয়ে গঠিত, এবং এখানকার যে পাহাড়গুলো আছে টারশিয়ারি যুগের, সেগুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটারের মতো, এবং এখানকার যে সর্বোচ্চ শৃঙ্গ সেটির নাম হচ্ছে তাজিং ডং, সেটি বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত, সেটির উচ্চতা হচ্ছে 1231 মিটার। এবং আমাদের যে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ সেটি হচ্ছে কেওক্রাডং, সেটি হচ্ছে 1231 মিটার, সেটিও কিন্তু রুমা বান্দরবানে অবস্থিত। এবং আমাদের যে তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ আছে সেটি হচ্ছে আমরা বলে থাকি যে মোদক টং বা সাকা হাফং, সেটি কিন্তু 1000 মিটার উঁচু, এবং সেটি আবার বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত। তো আমাদের এই যে দক্ষিণ পূর্বাঞ্চলের যে টারশিয়ারি যুগের পাহাড় আছে, সেখানকার একটা ভিন্ন ধর্মীয় একটা ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে যে সেখানকার যে উপত্যকাগুলো আছে, উপত্যকাগুলো থেকে আমরা দেখি যে কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী এবং হালদা এই নদীগুলোর উৎপত্তি, এবং সেখানকার প্রবাহ হচ্ছে আমাদের কিন্তু এই টারশিয়ারি যুগের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ দিয়ে। বাংলাদেশের ভূপ্রকৃতির যে দ্বিতীয় ভাগটি রয়েছে সেটিকে বলা হয় প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কাল হচ্ছে এমন সময় যেটি হচ্ছে আমাদের 25,000 বছর পূর্বের একটা সময় প্লাইস্টোসিন কাল। তো প্লাইস্টোসিন কালের যে সোপান বা আমরা এখানে যেটা বলতেছি সিঁড়ির মতো একটা অঞ্চল গড়ে উঠেছিল, সেটিকে বলা হয় প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহের আমাদের যে বাংলাদেশের যে মোট ভূমি আছে তার প্রায় 8% অঞ্চল নিয়ে আমাদের এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহের বিস্তৃতি। তো এখানকার যে মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে এখানকার মাটির রং লালচে বা ধূসর, এবং আমাদের এই ভূপ্রকৃতির যে 3 ধরনের ভাগ রয়েছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, 3টা অঞ্চল নিয়ে আমরা প্লাইস্টোসিন কালের সোপানসমূহের কথা বলে থাকি। প্রথমটি হচ্ছে বরেন্দ্র ভূমি, যেটি হচ্ছে আমাদের যে উত্তর পশ্চিমাংশ আছে রাজশাহী অঞ্চল সেটি নিয়ে গঠিত। আমাদের যে মধ্যভাগ আছে দেশে সেটি নিয়ে গঠিত হচ্ছে আমাদের মধুপুর ও ভাওয়ালের গড়। দ্বিতীয় অংশটা কি? মধুপুর এবং ভাওয়ালের গড়। এবং তৃতীয় অংশটি হচ্ছে আমাদের যে লালমাই পাহাড় শ্রেণী আছে সেটি। এই 3টি আমাদের উল্লেখযোগ্য প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। তো আমরা যদি বলি বরেন্দ্রভূমি হচ্ছে আমাদের বৃহত্তর রাজশাহী যেটি বলি আমরা, সেখানকার সেটির যে মোট আয়তন সেটি হচ্ছে 9320 বর্গ কিলোমিটার, এবং এই যে বরেন্দ্রভূমি সেটি কিন্তু প্লাবন সমভূমি থেকে বেশ অনেকটা উঁচু, এবং সেই গড় উচ্চতা হচ্ছে 6 থেকে 12 মিটার। এই আমাদের বরেন্দ্রভূমিটি 2টা নদী দ্বারা বিধৌত, একটি হচ্ছে মহানন্দা নদী এবং আরেকটি হচ্ছে করতোয়া নদী। এছাড়া আমরা আরো অন্যান্য যে নদীগুলো আছে আত্রাই, পুনর্ভবা, সেই নদীগুলোর বিচরণ আমরা এই অঞ্চলে দেখে থাকি। এখানকার একটা বৈশিষ্ট্য হচ্ছে কিছু নদী থাকার কারণে আমাদের এখানে ধান চাষের জন্য অনেক উপযোগী। এছাড়া আমাদের এখানে এই বরেন্দ্রভূমিতে কিন্তু অনেক পাটও জন্মে, এবং এছাড়া ভুট্টা এবং পানও এখানে অনেক বেশি পরিমাণে উৎপাদন হয়। আমরা যদি দ্বিতীয় ভূমিরূপটির কথা বলি প্লাইস্টোসিন কালে, সেটি হচ্ছে মধুপুর এবং ভাওয়ালের গড়, যেটি আমাদের দেশের মধ্যভাগ অর্থাৎ ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এই অঞ্চল নিয়ে আমাদের এই মধুপুর এবং ভাওয়ালের গড় গঠিত, এবং এখানকার যে আয়তন মোট সেটা হচ্ছে 4103 বর্গ কিলোমিটার, এবং এখানকার মাটিও কিন্তু ঠিক কঙ্কর মিশ্রিত লাল মাটি। তো এখানকার যে ভূমিটা আছে আমরা যদি দেখি সেখানে আমরা সেটার মধ্যে একটা স্থানীয় নাম আছে, সেখানে কিছু উঁচু ভূমিরূপ দেখতে পাওয়া যায়, সেগুলোকে স্থানীয়ভাবে বলা হয় ট্যাগ, যেগুলো আমরা দেখি যে অন অ্যান অ্যাভারেজ 30 মিটারের মতো উঁচু, সমুদ্র থেকে 30 মিটারের মতো উঁচু, এবং এগুলো হচ্ছে অনেকটা এখনো জঙ্গল দ্বারা বেষ্টিত, এবং সেখানে গজারি এবং শাল বৃক্ষের বিপুল সমারোহ আমরা দেখতে পাই। এখানে কিন্তু আমরা যদি দেখি যে চাষাবাদের যে ধরন আছে, সেই চাষাবাদের মধ্যে আমরা এখানে দেখতে পাই যে আনারস এবং যে বিভিন্ন প্রকার সবজি আছে সেগুলো আমাদের এই মধুপুর এবং ভাওয়ালের গড় অঞ্চলে চাষ হয়। যেহেতু এখানে মাটি হচ্ছে কঙ্কর মিশ্রিত, সেখানে এই জন্য খুব বেশি কৃষিকাজের জন্য খুব উপযোগী আবহাওয়া দেখা যায় না বা মৃত্তিকার গঠন দেখা যায় না। তবে এখানে পানি সেচ দিয়ে কিন্তু অনেক সময় ধানের চাষ করা হয়। প্লাইস্টোসিন কালের আরেকটি ভাগ হচ্ছে লালমাই পাহাড় শ্রেণী, যেটি হচ্ছে কুমিল্লা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, এবং সেটা লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এটির আয়তন প্রায় 34 বর্গ কিলোমিটার, এবং এখানকার যে উচ্চতা সেটি হচ্ছে প্রায় 21 মিটার, এবং এখানকার মাটিও কিন্তু ঠিক লালচে, নুড়ি এবং বেলে পাথর মিশ্রিত। বাংলাদেশের যে ভূপ্রকৃতির আমরা 2টি শ্রেণীর কথা বললাম, একটি হচ্ছে টারশিয়ারি যুগ আর একটি হচ্ছে প্লাইস্টোসিন কাল। এই 2টি বাদ দিলে আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য যে ভূপ্রকৃতির রূপটি আছে সেটি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, যেটি হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের যে টারশিয়ারি যুগের পাহাড় সেগুলো হচ্ছে আমাদের মোট ভূমির 12%,
আমাদের প্লাইস্টোসিন কালের যে সোপান সেগুলো মোট ভূমির 8%, অর্থাৎ 20% বাদ দিয়ে যে বাকি যে 80%, এই 80% হচ্ছে সমগ্র 80%ই হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির অন্তর্গত, অর্থাৎ প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার যদি আয়তন বিশিষ্ট আমাদের সাম্প্রতিক কালের এই প্লাবন সমভূমি। তো আমরা এখানে দেখি যে আমাদের এই সাম্প্রতিককালের যে প্লাবন সমভূমি সেগুলো কেন গঠিত হয়েছে। সেগুলো গঠিত হয়েছে মূলত যে বছরের পর বছর, বহু বছর ধরে নদী, যেহেতু এই ভূমিগুলো নদী সমতলে অবস্থিত, আমরা যদি দেখি অতিরিক্ত পানির প্রবাহ সৃষ্টি হয় তখন এই বন্যার যে হয়, বন্যার ফলে সেখানকার যে পলি মাটি বা অন্য যে মাটি আছে সেগুলো আস্তে আস্তে সঞ্চিত হয়ে আমাদের এই বর্তমানের যে প্লাবন সমভূমি সেটির পর্যায়ে চলে এসেছে। এবং আমাদের এই প্লাবন সমভূমি কিন্তু আমাদের যে উত্তর অংশ আছে, উত্তর থেকে একদম দক্ষিণের দিকে বা উপকূলের দিকে ক্রমশ ঢালু হয়ে নেমে গিয়েছে। তো আমাদের এই যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি আছে, এই প্লাবন সমভূমির মধ্যে আমরা কিছু ক্যাটাগরি দেখতে পাই, বেশ কিছু ভাগ রয়েছে আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমরা মূলত 6 ভাগে দেখি এটা বিভক্ত। প্রথম যেটি আছে সেটিকে বলা হয় কুমিল্লা অঞ্চলের যে সমভূমি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী এবং হচ্ছে ফেনী, তারপরে আমরা যদি দেখি যে হবিগঞ্জ, এই অঞ্চলের যে কিছু অংশ আছে সেগুলো হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চলের সমভূমি। এখানকার মাটি বা মৃত্তিকা হচ্ছে অপেক্ষাকৃত উর্বর, এই জন্য এখানে ফসলের যে চাষাবাদ, ধান এবং পাট প্রচুর পরিমাণে এখানে জন্মে। আমরা আরেকটি অঞ্চল দেখি প্লাবন সমভূমির মধ্যে, সেটি হচ্ছে সিলেট অববাহিকা। সিলেট অববাহিকার ঠিক আমাদের যে বৃহত্তর যে সিলেটের 4টি জেলা রয়েছে, আমাদের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এখানকার যে অপেক্ষাকৃত নিচু ভূমি রয়েছে সেটি কিন্তু এই সিলেট অববাহিকার অন্তর্গত। এই ভূমিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখি যে জলাভূমি রয়েছে এবং বছরের একটা বড় সময় এগুলো জলমগ্ন অবস্থায় থাকে। এখানকার যে জলমগ্ন ভূমি আছে সেগুলোকে স্থানীয়ভাবে হাওর বলা হয়। এবং এখানে কিন্তু যেহেতু আমরা জানি যে নদীর ফলে আমাদের পলি মাটি সঞ্চিত হয়, সেখানে কিন্তু ভূমি অপেক্ষাকৃত উর্বর থাকে। তো এখানকার জমিও ইরি এবং বোরো চাষের জন্য খুব ভালো রকমের উপযোগী। এখানে এছাড়া আমাদের ধান ছাড়া এখানে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদের চাষ হয়ে থাকে। আমাদের যে তৃতীয় ভাগটি রয়েছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, সেটি হচ্ছে পাদদেশীয় প্লাবন সমভূমি। পাদদেশীয় প্লাবন সমভূমি অর্থাৎ হচ্ছে হিমালয়ের যে পাদদেশ আছে একদম উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের যে এলাকা আছে বাংলাদেশে, সেটি বৃহত্তর রংপুর, দিনাজপুর এই অঞ্চল, যেটি হচ্ছে করতোয়া তিস্তা বিধৌত অঞ্চল, এইখানকার যে সমভূমিটি আছে সেটিকে বলা হয় যে পাদদেশীয় প্লাবন সমভূমি। এছাড়া আমরা আরেকটা অংশ দেখি, এই অংশে কিন্তু আমরা দেখি যে ধান, পাট এগুলো কিন্তু প্রচুর পরিমাণে জন্মে। এছাড়া আমরা দেখি ইক্ষু এবং তামাকও আমাদের এই যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত আমাদের যে পাদদেশীয় প্লাবন সমভূমি আছে সেখানে প্রচুর পরিমাণে জন্মে। এছাড়া আরেকটি চতুর্থ ভাগ সেটি হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা বিধৌত যে প্লাবন সমভূমি সেটি হচ্ছে আমাদের ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা এখানকার যে অঞ্চল আছে, এখানকার যে সমভূমি আছে সেটি কিন্তু এই গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা প্লাবন সমভূমির অন্তর্গত। এটি হচ্ছে আমাদের যে প্লাবন সমভূমি আছে এই চতুর্থ ভাগ এটি হচ্ছে সবচেয়ে প্রধান প্লাবন সমভূমি। তো এখানকার জমিগুলো ঠিক অনেকটা উর্বর এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধান, পাট এগুলো জন্মে। পাশাপাশি এই অঞ্চলেই আমরা দেখি যে অনেক ধরনের বিল, ঝিল, অশ্বক্ষুরাকৃতির হ্রদ বা চর এগুলোর উপস্থিতি আমরা দেখতে পাই। আমরা পঞ্চম ভাগের কথা যদি বলি, সেটি হচ্ছে প্লাবন সমভূমি, সেটি হচ্ছে বদ্বীপ অঞ্চলীয় প্লাবন সমভূমি। বদ্বীপ অর্থাৎ যে পদ্মা বিধৌত যে বদ্বীপ আমাদের, সেটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পদ্মা মেঘনা বিধৌত। তো আমরা যদি দেখি যে আমাদের যে বদ্বীপ অঞ্চলীয় সমভূমি আছে সেটিও কিন্তু আবার 3 ধরনের, একটি হচ্ছে সক্রিয় বদ্বীপ অঞ্চলীয়, আরেকটি হচ্ছে মৃতপ্রায় এবং আরেকটি হচ্ছে স্রোতজ। তো আমরা যে সক্রিয় বদ্বীপ অঞ্চল দেখি সেটি কিন্তু আমাদের যে বরিশাল, গোপালগঞ্জ, পটুয়াখালী এবং মাদারীপুর এই অংশটি হচ্ছে আমাদের সক্রিয় বদ্বীপ অঞ্চল, যেখানে নিয়মিত বছরে একটা সময় প্লাবনের সৃষ্টি হয় এবং সেখানে বদ্বীপ সৃষ্টি হয়, আবার একটা সময় সেই প্লাবন কমে গেলে আবার দেখি আমরা অন্য ভূমি। তো দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে মৃতপ্রায় যে অঞ্চলটি আছে বদ্বীপে সেটি হচ্ছে কুষ্টিয়া এবং যশোর অঞ্চল। এবং সর্বশেষ সেটি হচ্ছে স্রোতজ অঞ্চল। স্রোতজ অঞ্চল হচ্ছে সুন্দরবন সংলগ্ন যে উপকূলীয় অঞ্চল আছে সেটি হচ্ছে স্রোতজ বদ্বীপ অঞ্চল। এবং আমাদের সর্বশেষ যে প্লাবন সমভূমির অন্তর্গত ভাগটি রয়েছে সেটিকে বলি আমরা চট্টগ্রামের যে উপকূলীয় সমভূমি আছে। চট্টগ্রাম উপকূলীয় সমভূমিও কিন্তু উপকূল সংলগ্ন যে সমভূমি সেটি চট্টগ্রাম
এবং হচ্ছে কক্সবাজার সংলগ্ন সেই ভূমিরূপটা হচ্ছে আমাদের সাম্প্রতিককালের প্লাবন সমভূমির সর্বশেষ রূপ। এই হচ্ছে আমাদের যে বাংলাদেশের ভূপ্রকৃতি, সেগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেললাম, যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ সেগুলোর ভাগ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি সেগুলোর ভাগ, এবং হচ্ছে প্লাস্টোসিনকালের সোপান সেগুলোর ভাগ। আমরা জানি যে ভূপ্রকৃতির একটা প্রভাব রয়েছে একটা দেশের অর্থনীতিতে, সমাজে, রাজনীতিতে, সংস্কৃতিতে। আমরা দেখতে পাই এটির সব প্রত্যক্ষ এবং পরোক্ষ ধরনের প্রভাব। আমরা যদি বলি যে ভূপ্রকৃতির কি প্রভাব রয়েছে, আমরা যদি দেখি বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী যে বায়ু আছে সেটি আমাদের গ্রীষ্ম এবং বর্ষাকালে, এর ফলে আমরা দেখি কি বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেটি কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, এবং যার ফলে আমাদের যে কৃষির যে উপযোগী আবহাওয়া সেটি কিন্তু পাই আমরা এই দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবের কারণে। এবং যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আছে সেখানকার কারণে কিন্তু সেই যে শুষ্ক বায়ু, সেটির কারণে আমাদের যে শীতকালে যে আমাদের যে রবি শস্যগুলো আছে সেগুলোর আবাদ হয় মূলত এই আমাদের শীতকালীন যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু রয়েছে সেটির প্রভাবে। এছাড়া আমরা যদি দেখি যে নদীবাহিত যে পলল অঞ্চল আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ধান এবং অন্যান্য ফসল উৎপাদন হয়, যেহেতু সেখানকার জমিগুলো অপেক্ষাকৃত উর্বর থাকে, এবং যেখানে নিচু জলবায়ু রয়েছে সেখানে কিন্তু মৎস্য সম্পদ প্রচুর পরিমাণে আহরণ করা হয় এবং চাষ হয়, প্রাকৃতিক মৎস্য সম্পদ আছে এবং সেখানে চাষও করা হয়ে থাকে। এছাড়া আমরা যদি দেখি যে যেখানে জলপথ রয়েছে অনেক, সেখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থার যে মাধ্যম সেটি কিন্তু আমরা দেখি যে এই জলজ মাধ্যম এবং সমভূমি, যেহেতু আমরা কথা বলি যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি, তো আমরা এই জন্য আমরা দেখতে পাই যে বাংলাদেশের একটা বৃহৎ যোগাযোগ ব্যবস্থাটাই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিটা মূলত এই সড়ক পথের উপরে, স্থল পথের উপরে আমরা নির্ভরশীল। এছাড়া আমাদের যে সমুদ্র উপকূল আছে, ভগ্ন উপকূল, সেখানে কিন্তু আমাদের যে সমুদ্র বন্দর সেগুলো কিন্তু তৈরি করা সম্ভব হয়েছে। এখন যদি বলি আমরা জীবন এবং সংস্কৃতির উপর কি প্রভাব রয়েছে এই ভূপ্রকৃতি, সেগুলোর জন্য আমরা বলতে পারি যে পার্বত্য অঞ্চলের যে মানুষরা আছে তারা কিন্তু অনেকটা বলিষ্ঠ, সাহসী এবং পরিশ্রম হয়ে থাকে, এবং যারা উপকূলীয় অঞ্চল আছে তারাও এটা হয়ে থাকে, কারণ তারা হচ্ছে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে বেড়ে ওঠে। সেখানে কিন্তু অনেক ধরনের, যারা যদি আমরা পাহাড়ের কথা বলি, সেখানে কিন্তু অনেক ধরনের কষ্টসাধ্য জীবনযাপন যাপন করতে হয়, এবং সেখানে যে চাষবাসের যে পদ্ধতি সেগুলোও কিন্তু অনেক জটিল, এবং সেখানকার কিন্তু যে সাধারণ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহের যে প্রক্রিয়া সেটিও কিন্তু অনেক কষ্টসাধ্য। এবং সমতলের লোকজন কিন্তু আবার এই জন্য দেখা যাচ্ছে কি তাদের একটা সব দিক দিয়ে একটা উপযোগী পরিবেশ তারা পেয়ে থাকে, এই জন্য তারা অপেক্ষাকৃত একটু কম পরিশ্রম হয়ে থাকে, অর্থাৎ তুলনামূলকভাবে আমরা বলতে পারি, সরাসরি বলা যায় না, তবে বলা যায় যে তুলনামূলকভাবে একটু কম পরিশ্রমী বা একটু শ্রম বিমুখ হয়ে থাকে। এছাড়া যদি আমরা দেখি যে আমাদের যে জনবসতি আছে সেগুলোর উপর একটা প্রভাব রয়েছে, যেখানে আমরা যদি বলি যে পার্বত্য অঞ্চল যে আছে সেখানে কিন্তু জনবসতি অনেকটা কম, কিন্তু আমরা যদি দেখি যেখানে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, সেখানে কিন্তু দেখতে পাই যে আমরা সেখানে আমাদের যে জনসংখ্যা সেগুলোর মেজরিটি বসবাস করে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অন্তর্গত অঞ্চলে। এবং আমরা যদি বলি যে অপরাধ প্রবণতা, সেটিও কিন্তু আমাদের এই পার্বত্য অঞ্চলে অপেক্ষাকৃত বেশি, তুলনামূলকভাবে এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমিতে কম। এই ভূপ্রকৃতির পার্থক্যের কারণে আমরা পোশাক পরিচ্ছদের ধরনেও দেখি যে বিভিন্ন ধরনের পরিবর্তন, এক এক অঞ্চলের মানুষ এক এক ধরনের পোশাক পরিধান করে থাকে। এছাড়া যে ঘরবাড়ির যে ধরন আছে সেটিও আমরা দেখতে পাই যে পার্বত্য অঞ্চলে একরকম, সমভূমিতে একরকম, উপকূলীয় অঞ্চলে একরকম, এবং উত্তরাঞ্চল যে আছে সেগুলোতে আরেক রকম ভাবে আমরা ঘরবাড়ির ধরন দেখতে পাই। এছাড়া আমরা যদি দেখি যে আমাদের যে উৎপাদনশীলতা সেটির উপরও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূপ্রকৃতির প্রভাব রয়েছে। এছাড়া সামাজিকীকরণ এবং আমাদের যে খাদ্যাভ্যাস আছে সেগুলোও কিন্তু এই ভূপ্রকৃতির উপর অনেকটাই নির্ভরশীল। আমরা যদি দেখি যেখানে প্রচুর পরিমাণে বিল, ঝিল বা হাওর রয়েছে, যেখানে মৎস্য সম্পদ প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখানকার মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই মাছের উপরে নির্ভরশীল, তাদের খাদ্যাভ্যাসটা জড়িত মাছের সঙ্গে। কিন্তু অন্য অঞ্চল যেখানে একটু নদী নালা কম, আমরা যদি বলি যে জলমগ্ন এরিয়া কম, সেখানে কিন্তু আবার দেখি কি আমাদের এই মাছের ডিপেন্ডেন্সিটা একটু কম, তারা কিন্তু অনেকটা যে মাংস আছে সেই মাংসের উপর ডিপেন্ড করে থাকে। তো আজকে আমরা আমাদের এই ভূপ্রকৃতির যে অবস্থানগত পার্থক্য সেই সম্পর্কে আমরা জানলাম। আমরা শুরুতে আলোচনা করেছি বাংলাদেশের যে ভূপ্রকৃতি আছে সেই ভূপ্রকৃতি, আমরা বলেছি যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এবং বাংলাদেশের ভূপ্রকৃতিটা আমরা দেখি যে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বের দিকে ক্রমশ ঢালু, এবং ভূপ্রকৃতির মূলত 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে আমাদের যে টারশিয়ারি যুগের পাহাড়, সেটি বাংলাদেশের মোট ভূমির প্রায় 12%, সেটি আবার দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল, এবং আরেকটি হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল। আমরা পরবর্তীতে আলোচনা করেছি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সেটিও আমাদের মোট ভূমির প্রায় 8%, এবং
সেটির যে 3 ধরনের আমরা প্রকারভেদ দেখেছি, একটি হচ্ছে বরেন্দ্রভূমি অঞ্চল, আরেকটি হচ্ছে মধুপুর এবং ধওয়ালের গড় অঞ্চল, এবং অপরটি হচ্ছে লালমাই অঞ্চল। তো আমরা যে আমাদের যে তৃতীয় ভাগটি আছে সেটি হচ্ছে সর্বশেষ ভূপ্রকৃতি, সেটি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সেটি কিন্তু প্রায় আমাদের মোট ভূমির 80% নিয়ে গঠিত, এবং এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভূমিরূপ। তো এখানেও আমরা যেটি দেখতে পাচ্ছি যে বেশ আমাদের 6 ধরনের 6টা প্রকারভেদ দেখেছি। একটি হচ্ছে কুমিল্লা সমভূমি, আর কুমিল্লা অঞ্চলে যে সমভূমি সেটি তারপরে দেখেছি আমরা যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বিধৌত অঞ্চল, তারপরে হচ্ছে পাদদেশীয় প্লাবন সমভূমি সেটি দেখেছি, চট্টগ্রাম উপকূলীয় দেখেছি। তারপরে আমরা আলোচনা করেছি বাংলাদেশের যে বদ্বীপ অঞ্চলীয় যে প্লাবন সমভূমি আছে সেগুলো নিয়ে। এরপরে আমরা আলোচনা করেছি বাংলাদেশের যে ভূপ্রকৃতিগত অবস্থানের ভিন্নতার কারণে আমাদের যে অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক যে প্রভাবগুলো রয়েছে সেগুলো নিয়ে। আমরা পরবর্তী ক্লাসে জনমৌখিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।